শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আরও একবার স্বাগত। আজ প্রচেষ্টায় রেবার নিবেদন সম্পূর্ণ একটি নতুন গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি রায়কিশোরী। সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি আমার চ্যানেলে প্রথম পাঠ করতে চলেছি। গল্পটি আমার কিন্তু খুব ভালো লেগেছে, খুব আধুনিক মনস্ক লেগেছে। আপনারা গল্পটি শুনুন এবং শুনে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আসুন তাহলে শুরু করি আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি রায়কিশোরী। আমি রায়কিশোরী মিত্র। মিত্র নাকি চৌধুরী? উহু, কোনোটাই না। আমি রাই, শুধুই রাই, রায়কিশোরী। নামটা শুনেই ভাবতে বসবেন না আমি অপরূপ সুন্দর, বৃন্দাবনের সেই কৃষ্ণ প্রেমিকাটির মতন। একেবারেই নয়। নেহাতি সাধারণ সাদা সাপটা চেহারা আমার, টিপিক্যাল বাঙালি মেয়েদের যেমন হয় আর কি। ফোলা ফোলা ঠোঁট, একটু চাপা গায়ের রং, গাল দুটো টোপা টোপা, নাকটাও তেমন ধারালো নয়, তবে চোখ দুটো বলতে নেই বেশ সুন্দর, টানা বড় বড় চিতল হরিণের যেমন। কথাটা আমার নয়, লোকের। লোকে বলে আমার চোখ নাকি মুখের আগে কথা বলে, কাঁদে হাসে। হবেও বা। মা বলে এ চোখ নাকি আমি আমার ঠাকুরমার কাছ থেকে পেয়েছি। তার সঙ্গে অবশ্য দেখা হয়নি আমার, আমি জন্মাবার আগেই তিনি চলে গেছেন। ছবি দেখেছি একটাই, দুজনেরই সেই ঐতিহাসিক পোজ। একজন লাজুক চোখে চেয়ারে বসা অধমুখ নায়িকা, অন্যজন হাতলে ঠেস দিয়ে মুক্তির প্রমথেশ বড়ুয়া। আহা, কিছু রূপ ছিল বটে ঠাকুমার, তো সেই রূপ তিনি ভাগ করে দিয়েছিলেন নিজের ছেলে মেয়েদের মধ্যে। বড় পিসি পেয়েছিল ডালিম ডালিম রং, ছোট পিসি হাত পায়ের নিটোল গড়ন, বাবা চোখ কপাল আর নাকের খানিকটা, জেঠু ঠোঁট আর চিবুকের ভাগ। বাবা আর জেঠুর চেহারার বাদবাকিটা দাদুর মতন, লম্বা লম্বা হাত পা, লোমশ বুক, সামনের দিকে ঝুঁকে পড়া শরীরে সামান্য কুঁজো ভাব। আমাদের মধ্যে ভাইয়াটা দেখতে হুবহু বাবার মতন হয়েছে, গোঁফদাড়ি উঠতে না উঠতেই বুক জুড়ে কচি নরম ঘাস। দাদা অন্যরকম, ওর চেহারায় মা আর মামার বাড়ির আদল বেশি, গোলগাল মিষ্টি মিষ্টি। মোট কথা হলো দেখতে আমি মন্দ নই, চোখ না ফেরাতে পারার মতো না হলেও লোকে তাকিয়ে দেখে। কোনো কোনো সময় ওই তাকানোটা আমার ভালোই লাগে। কখনো কি বিরক্তি এখনই যেমন দেখুন না, ঠিক আমার সামনে বসা লোকটাকে, পোশাক আশাকে দিব্যি ভদ্রলোক, চোখে ফোটোসান, কোলে ভিআইপি। দেখুন কেমন সে ফুক ফুক সিগারেট টানছে আর হ্যাংলা চোখে তাকাচ্ছে আমার দিকে। ছেলেদের কোন দৃষ্টির কি মানে আজকাল আমি বুঝতে পারি। লোকটা আসলে আমাকে দেখছে না, একটা মেয়ে মানুষ দেখছে। 16 থেকে 70 সব বয়সের পুরুষ মহিলা দেখলে চোখ দুটোকে বাগে রাখতে পারে না, কেউ ড্যাব ড্যাব করে তাকায়, কেউ আড়ে আড়ে। পুরুষদের নানান রকম দৃষ্টিতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি আমি। গর্ত থেকে বাইরের আলোয় বেরিয়ে আসার এই এক বিরাট প্লাস পয়েন্ট। কত কিছু যে জানছি, শিখছি। ছেলেরা চিরকাল মেয়েদেরই দেখবেই, নানান মন নিয়ে নানান কামনায়। দেখুক গে যাক, আমার অস্বস্তির জন্য তো আর প্রকৃতির নিয়ম বদলে যেতে পারে না। ওদিকে দেখুন কম্পার্টমেন্টের ওপাশের ওই লোকটাকে, ধুতি শার্ট পরা, চর্বি সার শরীর, মাথায় অল্প টাক। ইস, কি লোভী চোখে সামনে বসা বউটাকে গিলছে। ব্লাউজ তুলে কোলের ঘ্যান ঘ্যানে বাচ্চাটাকে বউটি দুধ খাওয়াচ্ছে। আপনি বলুন, এই সময় কি পুরুষদের চোখ ফিরিয়ে নেওয়া উচিত নয়? বেচারি যতবার আঁচল টেনে ভরাট স্তন ঢাকে, বাচ্চা গুঁতো মেরে সরিয়ে দেয়। দুবার ফটফট চাটিও মারল ছেলের মাথায়। আধা গরিব মতন বউটার গায়ের দুপাশে আরও দুটো, একটা বছর পাঁচেকের আর একটা আরও ছোট। দুজনেই লেবু লজেন্সের জন্য সুর ধরেছে। বউটা কোন দিকে সামলায়
তিনটে বাচ্চা, না নিজের লজ্জা। ওর পাশে বসা চোয়ারে মার্কা লোকটাকে দেখুন, নির্বিকার ঘুমোচ্ছে। নির্ঘাত স্বামী, মনে হয় কোনো কারখানায় কাজ করে। হকারটা কাছে যেতে বউটা তাকে দুবার ডাকলো। আধখানা চোখ খুলে আবার বেমালুম ঢুলছে। বাচ্চা সামলানোর দায় তার কি বলুন? পরপর তিনটেকে পৃথিবীতে এনে দিয়েছে, এই না ঢের। বউ আছে কি জন্য? যাবতীয় মেয়েও সামলাতে। ওমা, কল্যাণী এসে গেল নাকি? কি কাণ্ড! এর মধ্যেই এতটা রাস্তা চলে এলাম। মনের ঝড় সময়কে কেমন উড়িয়ে চলে দেখুন। কল্যাণীতে মাত্র 4-5 জন নামলো, উঠল জনা 10। তার মধ্যে আবার 3 জন হকার। আজকাল লোকাল ট্রেনে প্যাসেঞ্জারের চেয়ে হকার বেশি। ধূপওয়ালা উঠেই একটা মোটা কাঠি জ্বালিয়ে ফেলেছে। আজ কামরায় লোক এত কম কেন বলুন তো? ওহো, আজ রবিবার। দেখো কাণ্ড! এত কেন বেখেয়াল হয়ে গেছি? বাড়ি থেকে ওরকম পালিয়ে আসার জন্য কি? পালিয়ে আসাই তো। মাঝে মাঝে কী যে হয়ে যায় আমার। দাদাটা কি ভাবলো কে জানে। বাবা মাও ভীষণ অবাক হয়ে গেছে। অবাক হওয়ারই কথা। আচমকা কাল রাত্রিরে হাজির হয়েই সন্ধেবেলায় হুড়মুড়িয়ে বেরিয়ে এলাম। ওরা নিশ্চয়ই এতক্ষণে উল্টোপাল্টা ভাবতে বসে গেছে। এভাবে সকলকে ভাবনায় ফেলার কোনো মানে হয়? নিজের দুগালে থাপ্পড় কষাতে ইচ্ছে করছে। আমার সমস্যা আমারই। এর জন্য দুনিয়া শুদ্ধ লোককে কষ্ট দেওয়াটা অন্যায়, ঘোরতর অন্যায়। এখনো হঠাৎ হঠাৎ এমন সব বালিকাসুলভ কাজ করে ফেলি। কাল অত রাতে আমাকে দেখে বাড়ি শুদ্ধ সকলে থতমত। বাবা তো ঘাবড়ে টাবড়ে একসা। কি রে তুই, আজ কি ব্যাপার? বোকার মতো হেসেছিলাম। কেন, আসতে নেই? তা নয়, এ শনিবার তো তোর আসার কথা নয়। আগে প্রতি সপ্তাহেই একবার চলে আসতাম। আজকাল পেরে উঠি না। শনিবার রাতে পৌঁছেই সোমবার ভোরে ফের রওনা দেওয়া অসুবিধে হয়। সকালে লালগোলা শিয়ালদা পৌঁছতে সেই 10:30। অতএব ভোরের প্রথম কৃষ্ণনগর লোকালই ভরসা। তিনি যদি লেট করেন তো হয়ে গেল। কিছুতেই 10টার মধ্যে অফিস গিয়ে হাজিরা দেওয়া যায় না। তাছাড়া একটা দিনের জন্য হুটোপুটি করে ছুটে আসাটাও বড় পরিশ্রমের। শুধু বাবা নয়, কাল আমাকে দেখে মাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। বাবা বারবার উদ্বিগ্ন মুখে প্রশ্ন করে, তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে? শরীর ঠিক আছে তো? আমার চোখ মুখ কি সত্যি অন্যরকম লাগছিল? কাছের লোকেরা অল্পেতে বেশি ঘাবড়ে যায়। তার উপর আমাকে নিয়ে যখন দুশ্চিন্তা তাদের আগেই, দাদাও আর চোখে বারবার লক্ষ্য করছিল আমাকে। ভাবটা এমন, আমার হঠাৎ হাজির হওয়ার কারণটা চোখ দিয়েই বুঝে নেবে। মুখে অবশ্য বলছিল না কিছুই। সারা সকাল টেপে রবীন্দ্রসঙ্গীত বাজল, হেমন্ত আর দেবব্রত বিশ্বাসের গান। আজ ছুটির দিন, ওর বেলা অবধি ঘুমোনোর কথা। ওমা, কোন ভোরে বিছানা ছেড়েছে! উঠেই হাঁক ডাক, রাই শিগগির চা নিয়ে আয়। মাকে বলল, আজ তোমার মেয়ের অনারে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়ে যাক, ঘি ভাত আর মাংস। ভাইয়া সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে, মাংস নয়, চিংড়ি মাছের মালাইকারি, অনেক দিন চিংড়ি খাইনি। বাবা ভাইয়াকে বলল, তুই থাক বুড়ো, আজ আমি বরং বাজারে যাই। এজন্যই বারবার কৃষ্ণনগরে চলে আসতে ইচ্ছে করে আমার। কি নরম একটা ভালোবাসার উত্তাপে ছড়িয়ে থাকে এখানে। আমার বাবা মা দাদা ভাই সবাই যেন শুধু দিতেই ব্যস্ত। কিভাবে যে যত্ন করে। হোস্টেলের খাবার দাবার বেশ খারাপ। একবেলা মোটা চালের ভাত, আরেকবেলা রুটি, সঙ্গে যা হোক তরকারি, স্বচ্ছ ডালের জল আর ফ্যাসা কিংবা বেলে মাছের ঝাল। কত রকম অদ্ভুত অদ্ভুত মাছ খেতে শিখেছি কলকাতায় গিয়ে। আমাদের হস্টেলে কদাচিৎ পাকা পোনা বা ইলিশ আসে। মাংস সপ্তাহে একদিন। কি করা যাবে, হস্টেলের খাওয়া দাওয়া সর্বত্রই এই রকম। বাড়ির লোকেরা সে কথা জানে। আমি বাড়ি এলেই তাই ভালো মন্দ খাওয়ানোর ধুম পড়ে যায়। কি যে ভালো লাগে তখন। চিংড়ি অবশ্য আজ পাওয়া যায়নি বাজারে। বদলে বাবা দুটো মুরগি এনে হাজির। আমি মুরগি ভালোবাসি, তো মা রান্নাঘরে মুরগি তোলে না বলে ভেতরের বারান্দায় উনুন বার করা হলো।
খাবার টেবিল সরিয়ে সেখানেই রান্না বান্না, গরম গরম মাংসের ঝোল আর ভাত। মার রান্নায় জাদু আছে। দাদা ভাইয়া গপাগপ খেতে লাগলো। আমার ঠিক মন বসছিল না খাওয়ায়। মাথায় তখন একটাই চিন্তা, কেন বোকার মতো চলে এলাম কলকাতা থেকে। এখনো কেন এত বোকা হয়ে আছি আমি? নিজেকে নিজে প্রাণ ভরে বকাবকি করছিলাম। মা জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে বলতো? ভালোভাবে খাচ্ছিস না কেন? অফিসে কিছু হয়েছে? না তো। তবে? তবে আবার কি? হোস্টেলে কোনো গন্ডগোল হয়েছে? আমি প্রাণপণে ওদের মধ্যে নিজেকে ফিরিয়ে আনতে চাইলাম। হোস্টেলে আবার কি হবে? ওখানে সবাই যে যার নিজের মনে থাকে মা। খায় দায় ঘুমোয় চাকরি বাকরি করে আর মাঝে মধ্যে শিশুদের মতো নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে। তোর সঙ্গে কেউ ঝগড়া করেছে? দূর, আমার সঙ্গে কারোর ভাবই নেই তেমন, তো ঝগড়া। বাবা বলল, ভাব করিস না কেন? 5 জনের সঙ্গে মিশলেও তো মনটা ভালো লাগে। এর কি উত্তর দেব? বাবা মা তো আর জানে না আমি এখন আগের থেকে কত বেশি সহজ হয়ে গেছি। উফ, প্রথম প্রথম হোস্টেলে গিয়ে আমার সে কি ভয়। কলকাতার কিছু চিনি না, কাউকে জানি না, রাস্তায় বেরোলে কেবলই মনে হয় এই বুঝি হারিয়ে গেলাম। হস্টেল থেকে অফিস, অফিস থেকে হস্টেল, এইটুকু যাতায়াত করতেই কি ভয়ঙ্কর সংজ্ঞা। অজানা কোথাও যাওয়ার কথা ভাবলেই বুক জুড়ে ডুবডুব ভয়। নিজেকে যে কি একা লাগতো তখন। কত রাত নিঃশব্দে হু হু করে শুধু কেঁদেছি, কাঁদতাম আর ভাবতাম আমার জীবনটাই কেন এরকম হয়ে গেল। এই দেখুন, কথায় কথায় কোথায় চলে যাচ্ছি। আমার এই এক স্বভাব, খালি পেছন ফিরে দেখা। কবে যে শুধুই সামনে তাকাতে শিখব। ট্রেনটা এখন কোথায় থামলো দেখুন তো। ওহো, নৈহাটি। গাড়ির আগে সময় ছুটছে দেখি। শিয়ালদা পৌঁছতে আরও ঘন্টাখানেক। এরকম ফাঁকা ট্রেনে বসে থাকতে দারুণ লাগে, তাই না? হু হু হাওয়া ছুটছে আমাল দামাল। দুপাশের ঘন অন্ধকার কেটে ট্রেনটা যেন পাখির মতো ডানা মেলে উড়ে যাচ্ছে। চলো চলো চলো, কি কোথায় যাবে চলো। অন্ধকারকে পেছনে ফেলে ঠিক ঠিক আলোর স্টেশনে পৌঁছে দেব তোমাদের। আমার সামনে বসা লোকটা হালি শহরে নেমে গেছে। নিশ্চিন্ত। এ পাশটা এখন আমি ছাড়া একজন, দুজন, মোট 7 জন। বাবা মা ছেলে মেয়ে মিলিয়ে একটা গোটা পরিবার উঠেছে। ওইদিকে যেখানে মোটা লোকটা বসেছিল সেখানে এখন একজোড়া কপোত কপোত। ছেলেটা এমনভাবে ঝুঁকে আছে মেয়েটার দিকে যে মেয়েটার মুখ একটুও দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রেম করা ব্যাপারটা কিরকম? কি এত কথা বলে প্রেমিক প্রেমিকারা? হাসছেন? না মশাই, সত্যি বলছি, আমি কেবল মনে মনেই একজনকে, বিশ্বাস করুন, প্রমিস, তাকে খালি স্বপ্নই দেখে গেলাম। আরবি ঘোড়ার সওয়ার হয়ে সে রাজপুত্র আমার কাছে এলো আর কই। পরিবর্তে থাক, অনিমেষের কথা ভাবতে আমার একটুও ভালো লাগে না। কার কথা তাহলে ভাবি? নীলাঞ্জন নয়, অনিমেষ নয়, তবে কি সিদ্ধার্থকে ভাববো? ছি, পুরুষের চিন্তা ছাড়া আর কিছু কি ভাবনা থাকতে নেই? আমাদের মতো মেয়েরা বুঝলেন এখনো বড্ড বড় নির্ভর। কাউকে একটা জড়িয়ে পরগাছা হয়েই বেঁচে থাকতে ভালোবাসে বেকার, বোকার মতো নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে। আচ্ছা, আপনার কি মনে হয় সিদ্ধার্থ হঠাৎ এভাবে আমার পিছনে লেগে গেছে কেন? আমার মতো একটা বিয়ে ভাঙা মেয়ের জন্য? কে জানে, আবার ইতিহাস জানার পর বোধহয় করুণা জেগেছে মনে, কিংবা নিছক শারীরিক মোহ। অসম্ভব। ওই ফাঁদে আমি আর পা দিচ্ছি না। একবারই যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। যা খুশি ভাবুন আপনারা, আমার এখন সব মেঘের রঙই সিঁদুরে মনে হয়। স্বপ্নভঙ্গের যন্ত্রণা বড় দুঃসহ। যেরকমই হোক, অনিমেষকে নিয়ে একটা রঙিন জীবনের কল্পনা তো ছিল। এক সময় যেমন সব মেয়ের থাকে। আসলে কি জানেন, আমাদের মনেই ছেলেবেলা থেকে স্বামী, সংসার, প্রেম, ভালোবাসা ইত্যাদি সম্পর্কে এক ধরনের ধারণা বুনে দেওয়া হয়, অনেকটা মাকড়সার জাল বোনার মতো।
খেলনাবাটি, পুতুল ঘর এইসব থেকেই সেই বুননের শুরু। শূন্যে ঝুলন্ত অবস্থায় সূক্ষ্ম চালটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই আমরা। ভাবি পাতলা সুতোয় ভাসমান এই ঘর গেরস্থালি বুঝি আমাদের স্বর্গ। অবশ্য স্বর্গ বলে আদৌ যদি কিছু থাকে, সুতো ছিঁড়লে কে যে কোথায় ছিটকে যায়। না রে ভাই, সে জাল একবার যখন ছিঁড়ে গেছে নতুন করে আর তা বুনতে চাই না। বেশ আছি। তবু একান্তই যদি নতুন করে শুরু করতে হয় তবে সিদ্ধার্থ কেন, কেন নীলাঞ্জন নয়, যার কথা কোনো দিন কাউকে মুখ ফুটে বলতে পারিনি, যার কাছে কৈশোরের স্বপ্নগুলো মনে মনে গচ্ছিত রেখে একদিন চলে গিয়েছিলাম কৃষ্ণনগর ছেড়ে অন্য এক নতুন ঠিকানায়। দেখুন দেখুন কি নির্লজ্জ আমার মনটা, দেখুন। পাছে সিদ্ধার্থ প্রেম নিবেদন করে বসে সেই ভয়ে কাল পালিয়ে গিয়েছিলাম কলকাতা ছেড়ে। আজও কৃষ্ণনগর থেকে ছিটকে এসেছি নীলাঞ্জনের মুখোমুখি হওয়ার আশঙ্কায়। তবু লজ্জাহীন ভাবনা জুড়ে সেই সিদ্ধার্থ আর নীলাঞ্জন, নীলাঞ্জন আর সিদ্ধার্থ। আমি আসলে একেবারেই একটা বিশ্রী রকমের নির্বোধ। অনিমেষ অত বড় ধাক্কাটা দেওয়ার পরও যার চৈতন্য ফেরে না, মেয়েরা বোধ হয় এরকমই। জেনে বুঝেও ফাঁদে পা দিতে কি যে আনন্দ মেয়েদের। কোথায় এখন আরও ভালো চাকরির চেষ্টা করব, নিজস্ব নির্ঝঞ্ঝাট শান্ত একটা আস্তানার কথা ভাববো, সুন্দর নিশ্চয়তা আনবো জীবনে, তা নয় ঘেন্না ঘেন্না ঘেন্না। এই সব ভাবনায় ধিক্কার আমার মতি গতিকে। উফ, কি কুৎসিত বেসুরো গান ধরেছে অন্ধ ভিখিরিটা, শুনুন। প্রতিটি লাইনের শেষে আবার হাড্ডিসার বাচ্চা সঙ্গীটির নাকি গলার দোহারকি। কীর্তনের সঙ্গে নজরুলের রোম্যান্টিক গান, ভাবা যায় এ গাইলো। ফোটেছে ফুল আধার রাতে, সঙ্গে সঙ্গে আরও পোঁ ধরল, অসহ্য। ব্যারাকপুর থেকে আবার একটি ইঁদুর শিকারি উঠেছে, তার সুর আর ভিখিরির সুর মিলে মিশে বিচিত্র সব পংক্তি হয়ে যাচ্ছে দেখুন। অন্ধকারে এসেছিলেম, কেটে দিল সব কিছু কেটে দিল। থাকতে আধার যাই চলে, যাবার আগে র্যাটোকিল নিতে ভুলবেন না। ক্ষণকালের হয়েছিলে, এসেছিলে, সে আপনার বিছানায় এসেছিলে। চিরকালের নাই হলে ছাড়পোকাকে থাকতে দেবেন না, খবরদার। ব্যারাকপুর থেকেই বেশ ভিড় হতে শুরু করেছে কামরায়। এখন বেশ কিছু লোক দাঁড়িয়ে। এক মহিলা আমাদের সিট দুটোর মাঝখানে দিব্যি কায়দা করে জায়গা করে নিয়েছে। ভাগ্যিস জানালার ধারটা একটু আগে পেয়ে গেছি। ভিখিরিটা মহিলাকে ঠেলে আমার দিকে এগিয়ে আসছে। বাচ্চাটা সামনে এসে কটকটি বাজালো কটাকট করে। সুর তাল কোনোই জ্ঞান নেই, হাত পেতে ঠায় দাঁড়িয়ে আছে। দেব না কিছুতেই আমি ওদের পয়সা দেব না। বাইরের অন্ধকারটার দিকে তাকিয়ে থাকবো এখন। শুধু তো আর অন্ধকার নয়, বাইরে কোথাও কোথাও আলোও আছে, আবছা। বেলঘড়িয়া দমদমের মাঝখানে সিগনালে আটকে আমার কৃষ্ণনগর লোকাল। একটু দূরেই সার আলো, বাদিকের পাগলা গারদ আর কালো ঝুল গাছগাছালিগুলো পেরিয়ে গেলেই ঝলমলে আরেকটা স্টেশন এসে যাবে। তারপর কলকাতার কতক্ষণ। স্টিফেন হাউসের পেছন দিয়ে বেরিয়ে ডান দিকে ঘুরলে সামনে মিশন রো। দুপুরবেলার অফিস পাড়া এখন নিজস্ব নিয়মে ব্যস্ত। উজ্জ্বল রোদে যেমন তেমন সাঁতার কাটছে গাড়ি ঘোড়া মানুষজন। আকাশ আর চকচকে নীল। সিটিসির সামনে সিঁড়ির ধাপে এক মনে লাইটার সারাচ্ছে সেই বুড়ো লোকটা। চোখে পুরনো আমলের গোল চশমা, আধময়লা ধুতি, রংজলা নীল ফুল শার্ট। লোকটার বোধ হয় ওই এক সেট জামা কাপড়ই আছে। ম্যাঙ্গোলেনের মুখে খাবারওয়ালা সার দাঁড়িয়ে বসে। অফিস টাইমে এসব অঞ্চলে কত রকম যে খাবার পাওয়া যায়, কাটা ফল থেকে শুরু করে ডিম, পাউরুটি, ইডলি, ধোসা, ঢাকাই বাখরখানি পর্যন্ত। এক এক মানুষের জিভ এক এক রকম। ফুটপাতে লোহার টুকটাক যন্ত্রপাতি ছড়িয়ে বসেছে একজন। তার পাশে হরেক মাল 6.5 টাকা। গোটা কয়েক স্ট্রিট হকারকে পেরিয়ে এসে ডোমা জিজ্ঞাসা করল, কোথায় যাবে আজ? সাউথ ইন্ডিয়ান না চাইনিজ? মেয়েটা আজ ওদের তিব্বতী পোশাক পরেছে। কি যেন ছাই নাম এই ড্রেসটার,
ডোমা বলেছিল, ভুলে গেছি। প্রায়ই ও অফিসে এই কস্টিউমটা পরে আসে। গাঢ় নীল মোটা কাপড়ে তৈরি, গলা থেকে পা অবধি লম্বা এক ধরনের কোট মতন। ওদের দেশের বিবাহিত মহিলারা নাকি এর সঙ্গে কোমরে একটা ছোট্ট অ্যাপ্রন গোছের জড়ায়। ডোমাকে ওর এই দেশীয় পোশাকেই সব থেকে বেশি মিষ্টি লাগে। ডোমার কথায় ক্রিশ্চিন মাথা দোলালো। ওর আজ ড্রেস, প্যাডেল পুশার, ব্যাগি শার্ট, নীলচে চোখের এই মেয়েটা মাঝে মাঝে আবার শাড়িও পরে। অনেক দিন হলিন্দা ওয়ালে যাওয়া হয়নি, লেটস গো দেয়ার। জনের দোকানটার নিজস্ব নামকরণ করে দিয়েছে ক্রিশ্চিন। ম্যাঙ্গো লেনের ডান দিক দিয়ে যে গলিটা ভেতরে ঢুকে গেছে তার ভেতরে একটা গলি, তারপর আরেকটা, শেষে 2 হাত চওড়া এক গলিতে জনের রেস্তোরাঁ কাম ঘরবাড়ি। দুধারে উঁচু লম্বা পাঁচিল। পেচ্ছাপের গন্ধে পুরো জায়গাটা সারাক্ষণ ঝাঁ ঝাঁ করছে। সেই উৎকট গন্ধ টপকে আমরা পৌঁছে গেছি জনের দরজায়। বিশাল পাঁচিলের গায়ে ফালি কাঠের এক গরিব দরজা। খোলা থাকলে জায়গাটাকে গর্তের মতোই লাগে। দেওয়ালের মধ্যে গর্ত, সার্থক নামকরণ বটে। মাথা নিচু করে ঢোকার পর ভেতরে মাটির উঠোন। একদল মুরগা মুরগি বাচ্চাদের পল্টন নিয়ে অষ্টপ্রহর প্রভুর উঠোন পাহারা দেয়। তারপর সময় এলে প্রভুই তাদের ছুরির ফলায় তুলে দেয়। দুধাপ দাতাল সিঁড়ি ভেঙে বড় মাপের একখানা সাহেবী আমলের ঘর। ঘরের মাঝ বরাবর পর্দা টাঙিয়ে রেস্তোরাঁ আর সংসারকে আলাদা করে নিয়েছে জন। ওপাশের ওইটুকু জায়গায় বউ বাচ্চা নিয়ে কি করে যে থাকে, রাতে নিশ্চয়ই এদিককার চেয়ার টেবিল সরিয়ে শোয়ার ব্যবস্থা হয়। কলকাতার ঠিক পাঁজরের খাঁজে এত অফিস কাছারির মাঝে মানুষের এরকম বাস আছে ভাবাই যায় না। রোজ কত রকমভাবে যে কলকাতাকে আবিষ্কার করছি। টিফিনে বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান নারী পুরুষ এখানে লাঞ্চ করতে আসে। তুলনায় অন্য জাতের মানুষ কম। এসব জায়গায় আমার নিজেকে কেমন হংস মধ্যে বকযথা মনে হয়। এদের কথাবার্তা, আচার আচরণ সব কিছুর থেকেই আমি কত আলাদা। প্রথম প্রথম বেদম অস্বস্তি হতো। ইংরেজি বলতে গিয়ে কথা আটকে যায়। তো করি, বারবার তাঁতের শাড়ির আঁচল টেনে বুক ঢাকি। মজা লাগছে শুনতে, তাই না? দেখতাম জল থেকে তুলে হঠাৎ ডাঙায় ফেলে দিলে আপনার কেমন লাগতো। এখন অনেকটাই রপ্ত করে ফেলেছি নিজেকে। প্লিট দিয়ে আঁচলটাকে দিব্যি কাঁধের ওপর সাজিয়ে রাখি। মোটেই বারবার ডান হাতে আঁচল টানি না। গত মাসে একটা সোনালি প্রজাপতি ব্রোচও কিনে ফেলেছি। ওই যে কোনার টেবিলে গোটা 5 অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হই হই করছে বসে, ওদের দেখে আগে আমার বুক কাঁপত। অনাত্মীয় অচেনা পরিবেশে কার না বুক ঢিপঢিপ করে। তবে হ্যাটস অফ টু ডোমা, ক্রিশ্চিন অ্যান্ড শার্লি। ওরা আমাকে সহজ করে কাছে টেনে না নিলে আমি কেঁদেই মরে যেতাম। শার্লিটা আজ অ্যাবসেন্ট। আমরা 3 জন মাঝখানে টেবিলে বসেছি। বাঁ ধারে একা একজন। ঢাউস ব্যাগ নামানো রয়েছে পাশে। আজকাল এদের দেখেই চিনে ফেলতে পারি। নির্ঘাত মেডিকেল কি সেলস রিপ্রেজেন্টেটিভ। ক্ষুধার্ত বালকের মতো এরা খাবারের দিকে তাকিয়ে থাকে। পাশে 2 মারোয়ারি তনয় গোগ্রাসে শুয়োর গিলছে। বাজি ধরতে পারি এদের বাড়িতে আমিষ ঢোকে না। মারোয়ারিদের নতুন জেনারেশন পুরোপুরি ভোলচাল পাল্টে ফেলেছে। গদিতে বসা ভুড়িওয়ালা লোক মানেই মারোয়ারি, এই ধারণা ইদানিং অচল। উড়ু উড়ু চুল টিংটিংয়ে রোগা ছেলে দুটো ককটেল সসেজ চিবোচ্ছে। বাহ, বেশ বেশ। ভুরু কোচকাচ্ছেন কেন? ভাবছেন খুব কুসংস্কার আছে আমার, তাই তো? ভুল। এককালে অনেক কিছু মানতাম টানতাম। শৈশব থেকে রক্তের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে। সত্যি সত্যি যুক্তির জোয়ার যখন আসে, অর্থহীন শিক্ষা ভাবনারা খড়কুটোর মতো কোথায় ভেসে যায়, যেতে বাধ্য। এই তো খাওয়া দাওয়ার ব্যাপারেই দেখুন না, আমার আর আজকাল কোনো সংস্কারই নেই। জিভে যা ভালো লাগে তাই খাই, এর মধ্যে আর কোনো দ্বিতীয় কথা নেই। তাহলে একটা মজার ঘটনা বলি, শুনুন। একদিন অফিসে আমার বান্ধবীরা বাড়ি থেকে টিফিন এনেছে, ভাগাভাগি করে খাওয়া হবে। আমি আর কি করি,
বাড়িই নেই তো আর টিফিন বানানো। বৌজিকে দিয়ে কিছু পকোড়া আনিয়ে নিলাম নিচ থেকে। স্টেনোরুমে গোল হয়ে বসেছি। ক্রিশ্চিন বার করলো পারোটা কাবাব, ডোমা ফ্রেঞ্চ স্যালাড, শার্লি চপসুই। দিব্যি গপ গপ পরোটা মাংস গিলে চলেছি। কিছু বুঝতে পারিনি। মাংসের আঁশগুলো সামান্য মোটা লাগলো যেন। ক্রিশ্চিন হি হি হাসতে শুরু করলো আচমকা। রাই, ডু ইউ নো হোয়াট ইউ হ্যাভ টেকেন জাস্ট নাও? কাবাব। ইয়া, বাট হুইচ কাবাব? শার্লি চোখ মটকালো। কি? ডোমা ঠোঁটে আঙুল চেপে হাসল। বিফ ম্যাডাম, বিফ। সো হোয়াট? আমিও স্পার্ট মেম সাহেব তখন। ইট ওয়াজ সো ডিলিশিয়াস। তো আমার নতুন বান্ধবীরা হলো এরকম সরল সাদামাটা। সংস্কার আছে, গোঁড়ামি নেই। মেয়েগুলোর কাছ থেকে আরও কত কিছু যে শেখার আছে আমার। এদের সঙ্গে মেশার জন্যই কিনা জানি না মানুষের গড়া ধর্মীয় গোঁড়ামিগুলো ইদানিং আর আমাকে তেমন স্পর্শ করতে পারে না। বিয়ের সময় যে সুন্দর সুন্দর মঞ্চ পড়া হয়েছিল, দমকা ধাক্কায় তাই কোথায় ছিটকে গেল। বেটে খাটো চেহারা জন সামনে এসে দাঁড়িয়েছে। চীন দেশের এই মানুষটির পাতলা গোফে সদাই নরম হাসি। আজ কি দেব তোমাদের? জমা তাকালো আমার দিকে। পক চাউমিন। আজকাল এদের পাল্লায় পড়ে প্রায়ই পর্ক হ্যাম খাচ্ছি। মা জানলে হার্ট ফেল করবে। কৃষ্ণনগরেও অবশ্য চাইনিজ ফুড চালু হয়ে গেছে, তবে জনের বউয়ের রান্না তুলনাহীন। দামও সস্তা, 5 টাকায় 1 প্লেট চাউমিন। ভালো পেট ভরে যায়। ডোমা বলল, চপস্টিক্স দিও। ক্রিশ্চিন বলল, আমাকেও। আমি এদের মতো চপস্টিক দিয়ে খেতে পারি না। জন জানে, সুন্দর করে হাসলো তাই। অ্যান্ড ইউ, ফর্ক অ্যান্ড স্পুন? রাইট, আই মাইসেলফ ইজ ফর্ক অ্যান্ড স্পুন। ডোমা একটা সিনে অ্যাডভান্স খুলে বসেছে। নতুন একটি অ্যাংলো ইন্ডিয়ান ছেলে এলো। পরনে টাইট জিন্স, জোব্বা গেঞ্জি। কোনার দিকে টেবিলটার দিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। হাই ক্রিশ্চিন। হাই রিচি, হাউজ লাইফ? ক্রিশ্চিন হাত তুলল। এই ছেলেটির গায়ের রং বেশ কালো। ওদিকের 5 জনের মধ্যেও 2 জনের মাত্র সাহেব রং। 2 জন আধা সাহেব, একজন প্রায় নতুন ছেলেটির মতো। রিচি বন্ধুদের টেবিলের দিকে এগোলো। হাউস ম্যাথিউস? ও ফাইন, হি ইজ লিভিং নেক্সট মান্থ। ইজ ইট? ক্রিশ্চিন ঝিকঝিক হাসলো। অ্যান্ড ইউ বেবি? ওয়েল, লেট হিম সেটেল ডাউন ফার্স্ট। বাবারে বাবা, ছেলে মেয়ে দুটো কি তুফান গতিতে ইংরেজি বলে চলেছে। মনে হয় ভার্ব টার্বগুলোকে টকাটক করিয়ে দিচ্ছে। আগে ওদের কথা এক বর্ণ বুঝতে পারতাম না, মনে হতো গ্রিক কি হিব্রিও বলছে। মাঝখানে স্পোকেন ইংলিশ ক্লাস করে অনেকটা আয়ত্ত করেছি, তাও মাঝে মাঝে আটকে যায়। 2-4টে বাক্যের পর খেই হারিয়ে ফেলি। ঠিক ঠিক শব্দগুলোকে কিছুতেই খুঁজে পাই না। গ্রামার সম্পর্কেও সচেতনতা এসে যায়। তবে এরা আমার ভুল ইংরেজির জন্য হাসাহাসি তো করেই না, বরং প্রায়ই আমার কাছে বাংলা শিখতে চায়। আমার সুবিধের জন্য টেনে টেনে কথা বলে। এমনকি আমার থেকে ভালো হিন্দিও বলতে পারে। আমি একেবারে হিন্দির মা, ভাবলেও লজ্জা করে এত। ক্রিশ্চিয়ান বন্ধুর সঙ্গে চেঁচিয়ে কথা বলেই চলেছে। ইউ নো, ডিক অলসো হ্যাড a long dream for Sydney. Dad was also in his legs, but you know our problem. Your grandpa? Yeah, that fool old man. He won't leave this dirty city. Simply crazy. ডিক ক্রিশ্চিয়ানের দাদা। রিচি মুখ দিয়ে কিছু উদ্ভট শব্দ বার করল। তাহলে যতদিন না পুরো মরে অপেক্ষা করো। We will have to. ক্রিশ্চিয়ান কাঁধ নাচালো। দাদুকে কিছুতেই বোঝানো যাচ্ছে না ওখানে গেলে আমাদের কত সুবিধে হতো। চাকরি, ব্যবসা, জায়গা জমি এই দেশ আমাদের কি দিয়েছে? গভর্নমেন্ট তো ফিরেও তাকায় না। ক্রিশ্চিয়ানের ফর্সা মুখ উত্তেজনায় টুকটুকে লাল। এই ক্রিশ্চিয়ানকে আমি চিনি না। কি দুঃখ ওদের।
কেন ওরা এদেশ ছেড়ে চলে যেতে চায়? ঘৃণা করে শহরটাকে? ক্রিস্টিনের কথায় এবার তাল দিচ্ছে রিচির বন্ধুরা। রাইট, সমস্ত মাইনরিটি ক্লাসের জন্য গভর্নমেন্টের চিন্তাভাবনা আছে, অ্যাকসেপ্টিং আস। কেন থাকবো? আমিও চেষ্টা করছি, জব ভাউচার পেলেই চলে যাব। উত্তেজিত ক্রিস্টিন বন্ধুদের টেবিলে চলে গেছে। ডোমা আর চোখে সেদিকে তাকাল। ডোমা, ওরা সবাই অস্ট্রেলিয়ায় চলে যেতে চায় কেন? গড নোস। ডোমা ঠোঁট উল্টালো। উত্তর কি সত্যিই জানে না? বহু অ্যাংলো ইন্ডিয়ান ইদানিং এই দেশ ছেড়ে চলে যেতে চাইছে। কেন? শুধুই কি জমি জমা, চাকরির আশায়, না অন্য কোনো অভিমান আছে? আবার গলা নিচু করলাম। ম্যাথিউস কবে যাচ্ছে? প্রবাবলি 17th অফ নেক্সট মান্থ। ওর জব ভাউচার এসে গেছে। তার আগে কি ক্রিস্টিনকে বিয়ে করবে? হয়তো এঙ্গেজমেন্ট যখন হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। ম্যাথিউস গেলে ক্রিস্টিনও এক সময় না এক সময় চলেই যাবে। একটা ভালো বন্ধু হারিয়ে ফেলব। ডোমা ম্যাগাজিন থেকে মুখ তুলল। ওরা কেন চলে যায় জানি না, তবে শার্লিদের দেখো, ওরাও তো এক ঘর চাইনিজ আছে। বাট they never think of going back to China. Do you know when did they come? কবে? প্রায় 250 বছর আগে। ওদের প্রথম অ্যানসেস্টার যিনি এসেছিলেন, হি ওয়াজ আ পাইরেট। তার মাথার দাম নাকি তখন ক্যান্টনে ছিল 1,00,000 ইয়েন। তাই? খান 70 নাকি খুন করেছিলেন। হি ওয়াজ আ টেরর ইন সাউথ চায়না সি। ওরা কিন্তু তার জন্য বেশ গর্বিত, ওরকম একটা বীরের বংশধর বলে। একটু ডোমার পেছনে লাগে, ঠোঁট কামড়ে হাসলাম। ওরা তো বীরের জাত, আর তোমরা পায়াস। হে, ডোন্ট টিজ মি। ডোমা ছদ্ম ধমক দিল। ইউ নো, উই আর অলসো রিফিউজিস। এখানে আমরা নিজেদের ভাগ্য নিজেরা গড়ে তুলেছি, সকলেরই উচিত। সত্যি ভাবলে অবাক হতে হয়, এই শার্লি বা ডোমাদের শিকড় কিভাবে আস্তে আস্তে ভারতের মাটিতে ছড়িয়ে গেছে। ক্রিশ্চিয়ানরা কোনো দিন শিকড়টাকে ছড়ানোর সুযোগ দিল না। যাদের মূলে প্রাণরস কম, তারা তো চিরকাল নিজেদের অনাদৃত মনে করবেই। আমি যেমন। তবে আমি ক্রিশ্চিয়ানদের মতো পালাবো না। আশ্চর্য, কত বদলে গেছি দেখুন। এই আমি না একদিন চলে যেতে চেয়েছিলাম শিকড়টাকে উপড়ে ফেলে, পৃথিবী থেকেই পালাতে চেয়েছিলাম। ডোমা অমিতাভ বচ্চনের একটা ফুল ব্লাস্ট মেলে ধরল। লুক, শার্লিজ হিরো, সো র্যাঙ্কড। শার্লি মেয়েটা খুব হিন্দি ফিল্ম দেখে, একটু কোল চেহারা, গায়ের রং কাঁচা হলুদ, বড় বড় চুলের স্কার্ট ব্লাউজ পরে, মধ্যে মধ্যে পাজামা কুর্তা। শার্লির পায়ের কাফ দুটো ভারী সুন্দর, পুরুষ্ট থোড়ের মতো। খুদি খুদি চেরা চোখ আর চ্যাপটা নাকে হাসলে মেয়েটাকে এত সুন্দর দেখায়। তবে চেহারা যে তুলনায় ভারী, সেই অনুপাতে বুক দুটো ছোট্ট, কিশোরী স্তন যেমন। বরং ডোমা ক্রিশ্চিনের ফিগারে অনেকটা বেশি যৌবন। তবে যাই বলুন, আমাদের দেশের মেয়েদের মতন শরীর কিংবা বুকের গড়ন তেমন বিশেষ দেখলাম না। না, তর্ক করবেন না, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কার কথা বলতে কোথায় চলে যাচ্ছি? শার্লির গল্প বলছিলাম তো। হ্যাঁ, মেয়েটা সব মিলিয়ে ডলপুতুল ডলপুতুল। ডোমার মুখেও পুতুল ভাব কিছুটা আছে, তবে ওর মতো নয়। আমাদের পুতুল পুতুল সেই শার্লি হিন্দি সিনেমার পোকা। ইংরেজিরও সিলভেস্টার স্ট্যালোন আর অমিতাভ বচ্চন ওর স্বপ্নপ্রেমী। আরেকজনও আছে ওর বয়ফ্রেন্ড, চি সান বিং না ওই ধরনের কি একটা নাম যেন। ওরা শিগগির বিয়ে করবে। জন এখনও খাবার দিল না। এদিকে ভাজা খাবারের গন্ধে মম চারিদিক। ক্রিশ্চিয়ান এখনও বন্ধুদের টেবিলে। কত সহজেই ছেলেদের সঙ্গে মিশতে পারে এরা বন্ধুর মতন। আমাদের কথা ভাবুন, ছেলে মেয়েদের সহজ বন্ধুত্বকে আমরা মেনে নিতে পারি কি এখনো? ডোমার হাত থেকে বইটা কেড়ে নিলাম। অনেকক্ষণ বচ্চনকে দেখেছ, এবার তোমার কথা বলো। অ্যাবাউট হোয়াট? আহা, জানো না যেন। সানি কেমন আছে? অনেকদিন ছুটির পর তোমাকে নিতে আসছে না।
ডোমা শুয়োপোকা রং, হালকা ভুরু জোড়া, চওড়া কপালে লাফালাফি করে নিল খানিক, ফোলা গালে লাজুক হাসি। থিম্পু গিয়েছিল প্যারেন্টসদের কাছে। সবাই তো বিয়ে করছে, শার্লি, ক্রিশ্চিন, তোমারটা কবে? থিম্পু আর লাসার মিলন। ঈষৎ চৌকো তিব্বতী রমণীর মুখে এবার রঙিন আভা। নট ডিসাইডেড ইয়েট। তাছাড়া আরেকটু মাইনে করি বাড়ুক, লিভার্সে একটা চান্স পেতে পারি। তুমিও চলে যাবে? মুহূর্তে আমার মুখ শুকিয়ে গেছে। বাহ, এখানে 800 টাকায় পড়ে থাকলে চলবে নাকি? শার্লিও তো চেষ্টা করছে রেমিংটনে। বুকের কাজটা কেমন যেন করছে আমার। শুধু ওরা চলে যাবেই বলে কি? আমি কবে ওদের মতো একটা ভালো চাকরি পাবো? এভাবে মাত্র 600 টাকায়? আমার সত্যি একটা ভালো চাকরির খুব দরকার। এই নিজের পায়ে দাঁড়ানোর বোধটা আরও কয়েকটা বছর আগে যদি আসতো, এত দুর্ভোগ হতো না তাহলে। স্বাধীনতাতেই বুঝি মানুষের প্রকৃত মুক্তি। উদার আকাশে ডানা মেলা সেই মুক্তি কবে পাবো আমি? এই মেয়েগুলোকে দেখুন, শিখুন এদের কাছ থেকে কিছু। কত স্বাধীন এই মেয়েগুলো, পাখির মতো, ফুলের মতো। নিজেদের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে জানে। নিজেদের অর্থনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া ঘর সংসার বসানোর কথা এরা ভাবতেও পারে না। বেশিরভাগ বাঙালি মেয়ে যদি এভাবে ভাবতে জানতো, আঘাত না পাওয়া পর্যন্ত তারা বুঝতেই পারে না পরগাছা জীবন কত অসহায়। বাবা, জন এতক্ষণে খাবার দিয়েছে। গরম নুডলস পেয়ে গন্ধ উঠছে ভুর ভুর, পেটে যেন বড়শির টান পড়েছে। চোখের সামনে খাবার এলে মানুষ খিদের তীব্রতা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারে। খেতে খেতে ক্রিশ্চিন জিজ্ঞাসা করল, রাই এত চুপচাপ কেন, কি ভাবছো? ডোন্ট ডিস্টার্ব হার। ডোমা ফোড়ন কাটল। রাই এখন বয়ফ্রেন্ডের কথা ভাবছে। একটু আগেই আমাকে। ইজ ইট? কার কথা ভাবছো রাই? সিনহা? ধপাস করে পাহাড় চূড়ো থেকে কাদায় পড়ে গেলাম। রাম নয়, অর্জুন নয়, কোত্থেকে এক ছাগল কুমার এসে হাজির। হাসতে গিয়ে প্রায় বিষম খেয়ে ফেলি। আর ইউ টকিং অ্যাবাউট দ্যাট স্মল গোট? ডোন্ট বি সো ক্রুয়েল। আমি দেখেছি ও অফিসের সব কাজ ফেলে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকে। সিনহা সেদিন রাইয়ের চুলের প্রশংসা করছিল। সিনহা সেদিন রাইয়ের ঠোঁটের প্রশংসা করছিল। লেগ পুলিং হচ্ছে? চোখ ঘোরালাম। আমি একদিন ঠিক তোমাদের সিনহার কান মুলে দেব। হালকাভাবে বলছি বটে, তবে ওই অজয় সিনহার বোকা বোকা আচরণ আমার আদৌ পছন্দ নয়। অফিসে জয়েন করার পর থেকেই ওই ব্যক্তিটি আমার পেছনে ঘুরঘুর করছে। কথায় কথায় রিসেপশন কাউন্টারের সামনে এসে দাঁড়ায়, হাসি অবোধের মতো। কিছু লোক আছে মেয়ে দেখলেই কেমন কাঙাল হয়ে যায়। তবে সিনহা আমার সমস্যা নয়। আমি ঘাবড়ে আছি আরেকজনকে নিয়ে। কিভাবে যে সিদ্ধার্থকে এড়ানো যায়? ক্রিস্টিন আচমকা প্রশ্ন করল, আচ্ছা রাই, হোয়াটস দ্য মিনিং অফ ইয়োর নেম? খাওয়া শেষ করে মুখ মুছলাম। রাই মিন্স রাধা। শি ওয়াজ ওয়ান অফ আওয়ার রিলিজিয়াস হিরোইন্স। মহিলার বড় দুঃখ ছিল। ইউ নো, হার হাজব্যান্ড আয়ান ঘোষ ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ান। কৃষ্ণ নামের এক ভগবানের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। ডেন্স অ্যান্ড রিয়েল লাভ। টোমা ভুরু নাচাল। I know something about your Lord Krishna. He was a great flirt. Right. কৃষ্ণের হাজার এক প্রেমিকা, তবে রাধা বেচারি তাকে ভালোবাসত সব থেকে বেশি। She was mad after him. Then? তারপর আর কি? রাধাকে ফেলে কৃষ্ণ একদিন রাজা হওয়ার জন্য মথুরা চলে গেল। And he never come back. রাধার কি হলো? কেঁদে কেঁদেই কাটালো জীবনটা। তার কথা আমাদের রাইটার আর কেউ লেখেনি। শেষ পর্যন্ত হয়তো ওই ইম্পর্ট্যান্ট হাজব্যান্ডের সাথে লাইফের বাকিটা। কৃষ্ণা ডিডন্ট কাম ব্যাক টু হার। নেভার। যে রাধাকে সে অত ভালোবাসত তার কাছে কোনো দিন ফিরে আসেনি। অ্যান্ড দিস ইজ দ্য অবভিয়াস ফেট অফ আওয়ার হিরোইন্স। স্ট্রেঞ্জ? আরও স্ট্রেঞ্জ কি জানো? হি হ্যাড সো মেনি ওয়াইফস, বাট হি নেভার থট অফ ম্যারিং রাধা।
ডোমা আমার কনুইয়ে চিমটি কাটল। তোমার কৃষ্ণ কোথায়? আছে না ছেড়ে চলে গেছে? হায় রে, তোরা যদি জানতিস আমার কৃষ্ণ আমার দিকে চোখ তুলে তাকালোই না কোনো দিন। কাছেই যে এলো না তার আবার চলে যাওয়া। শুধু নোংরা আয়ান ঘোষটা ইসে আমাকে ঘেঁটে ঘুঁটে। ঘড়ির দিকে তাকালাম। অফিস ফিরতে হবে না, আড্ডা মারলেই চলবে। 3জন পা চালিয়ে ফিরছি। এখনও সিটিসির সামনে বসা বুড়োটা লাইটার সারিয়ে চলেছে। জীবন ভোর বুঝি ঘষে ঘষে আগুনই জ্বালাতে চায়। কয়েকটা বাঙালি মেয়ে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে করতে হাসিতে ফেটে পড়ল। একটা বাচ্চা ছেলে নীলহাট হাউসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাটা পেঁপে বিক্রি করছে। ওর পাশে আরেকজন শরীর ভেঙে দাঁড়িয়ে, চেনা চেনা যেন। আমরা কাছাকাছি যেতেই চোখ থেকে সানগ্লাস নামালো। কি ভীষণ শীতল দৃষ্টি। কিছু কিছু মানুষের চোখ এমন আততায়ীর মতো হয়, আমার গোটা শরীর শিরশির করছে। চিনেছি লোকটাকে নয়, দৃষ্টিটাকে। ও চোখ অনিমেষের। ও চোখ আমাকে খুঁড়ে খুঁড়ে রক্তাক্ত করতে চায়। রিসেপশন কাউন্টারে ঢুকে পড়েও হাঁপাচ্ছি। অনিমেষকে আর মনে করতে চাই না। তবু কেন ও হঠাৎ হঠাৎ এরকম হিংস্র ছায়া ফেলে আমার ভেতরটায়। আমার ভয় করে, ভীষণ ভয় করে। চোখ ছাপিয়ে কান্না আসতে চায়। একটা শয়তান লম্পট লোক। সিনহা এসে যথারীতি দাঁড়িয়েছে সামনে। ম্যাডাম, টিফিন করে ফিরলেন? মেজাজটা বিগড়ে গেছে, প্রায় খেকিয়েই উঠলাম। আপনার কি মনে হয় নাচতে গিয়েছিলাম? লোকটা দাঁত বার করে হাসছে। অপমানও বোঝে না। নিজেকে সামলে নিলাম। এ লোকটার ওপর রাগ করা বোকাম। আপনি আর কিছু বলবেন? না। সিনহা চোখ অভ্যাসবশত আমার বুকের দিকে। তবে এ চোখে খিদেটুকুই সার। মুখের কাছে তুলে দিলেও এই চোখ কিছুতেই খেতে পারে না। কেমন যেন নির্জীব, প্রাণহীন। এরা বিপজ্জনক নয়। আপনার একটা ফোন এসেছিল। কোত্থেকে? কি যেন সিদ্ধার্থ চক্রবর্তী না কি যেন নাম। আপনাকে রিং ব্যাক করতে বলেছে। ঠিক আছে। উনি কে হন আপনার? দাদা? না। বন্ধু বুঝি? আপনার জানাটা খুব দরকার। না মানে। জার্মান স্পিডসের মতো ধমক খেয়ে লোকটা লেজ গুটিয়ে পালাচ্ছে, আজকের মতো। হাসি পেয়ে গেল। কত রকম মানুষ আছে দুনিয়ায়। পর না পর সিদ্ধার্থর ফোন এরই হাতে। কিন্তু আমি এখন সিদ্ধার্থকে মোটেই ফোন করছি না। তার থেকে অনেক বেশি জরুরি কাজ জমে আছে হাতে। জিপিও থেকে আসা চিঠিগুলো শর্ট আউট করে ফেলতে হবে বস লাঞ্চ থেকে ফেরার আগেই। পৃথিবীতে যদি অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, তবে তার একটা নিশ্চয়ই সন্ধেবেলা আমার হস্টেলের ছাদ। শান্ত অন্ধকারে হেলান দিয়ে আকাশেখানে রাজরাজেশ্বর। সূর্য ডুবে গেলে তখন তিনি সভায় আসেন। কোনোদিন গায়ে আলগা চড়ানো চাঁদনি মসলিন, কোনোদিনও শুধুই সহস্র তারার পেশোয়াজ। অফিস থেকে ফিরলেই এই আকাশরাজ ডাকে আমাকে। পায়ে পায়ে ওপরে উঠে আসি। এই সময় দোতলার বারান্দায় প্রায় নির্জন। অনেক বোর্ডারই দেরিতে ফেরে। বাকিরা হয় অফিস রুমে টিভির সামনে, নয় যে যার কুঠুরিতে। এ বাড়ির ঠিক পেছনে গাছ আর আগাছায় ভরা পুরো বাড়ি। ছাদে ওঠা সিঁড়ি থেকে বাউন্ডারি শুদ্ধ পুরো বাড়িটা দেখা যায়। ছমছমে অন্ধকারে ভাঙা প্রাসাদটা ভূতের মতো দাঁড়িয়ে থাকে। এত বড় বাড়িতে কোনো জনপ্রাণী নেই। বিশাল বিশাল দরজা জানলাগুলো সবসময় বন্ধ। ইদানিং বন্ধ গেটের গায়ে দু একটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ডেরা বেঁধেছে। কলকাতার এইসব পুরনো অঞ্চলে এখনও এরকম কিছু প্রাসাদ পড়ে আছে, অযত্নে অবহেলায়। হাইকোর্টে নাকি বহুকাল ধরে শরিকি মামলা চলছে। যে শহরে থাকার জায়গার এত অভাব, সেখানে এত বড় একটা বাড়ি শূন্য পড়ে আছে ভাবা যায়? তা যতদিন থাকে থাক। ওদিক থেকে মাঝে মাঝে ভারী মিষ্টি ফুলের গন্ধ আসে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে ওদিকে তাকালেই আমার মন খারাপ হয়ে যায়। কৃষ্ণনগরের বাড়িতেও আমাদের একটা ছোট্ট বাগান ছিল। কত রকম যে ফুলের গাছ ছিল সেখানে। গন্ধরাজ, পারুল, হাসনুহানা। আমার বিয়ের সময় বাবাকে ওদিককার জমিটুকু বিক্রি করতে হয়েছে। 1000 দশেক নগদ দেওয়ার দরকার ছিল।
আমাকে অবশ্য তখন সে কথা জানানো হয়নি, পরে জেনেছি। এখন ওখানে দাসবাবু লেদ মেশিন বসিয়েছে। একটা একটা করে সিঁড়ি ভেঙে ছাদে উঠছি। শরীরে আজ বড় ক্লান্তি, বেজায় খাটুনি যাচ্ছে অফিসে। 600 টাকা মাইনে পুরোটা কড়ায় গন্ডায় উসুল করে নেয় মালিকরা। রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর কাম টাইপিস্ট কাম ডিসপ্যাচ ক্লার্ক, তাও এই চাকরি বরাত জোরে জুটেছে। বরাত জোরে নাকি দয়ার জোরে? মীরাদির সঙ্গে শালিনীর যদি পরিচয় না থাকতো, কিংবা শালিনীর মার্গারেট সঙ্গে, এই চাকরি আমি পেতাম না। মার্গারেট মেম সাহেবের এক কথায় মালহোত্রা সাহেব নিয়েছেন আমাকে। আরেকটাও অবশ্য না থাকতো, আছে, সেটা আজকাল মনেই থাকে না। মীরাদি অনেক কাছের মানুষ হয়ে গেছে যে। মীরাদির সঙ্গে আমার পরিচয় হয়েছিল আবার মেশোর মাধ্যমে। ফাল্গুনের বাতাসে টিভির অ্যান্টেনাটা মৃদু দুলছে। এই সময় ছাদে বড় একটা কেউ আসে না। ফোল্ডিং মাদুর পেতে একলা শুয়ে আছি। শুয়েই থাকি যতক্ষণ না রাত বাড়ে, যতক্ষণ না নিচ থেকে খেতে যাওয়ার বেল বাজে। আকাশ ছাড়া আমাকে কেউ দেখতে পায় না। পাশের বাড়ির 3 তলা থেকে যে আধবুড়ো লোকটা সবসময় উকি ঝুঁকি দেয় এদিকে, সেও না। কোমর সমান কার্নিশে চারিদিক আড়াল। নাগরিক আলোর ঝাঁকঝাঁক রশ্মিগুলোও সে আড়ালে থমকে যায়। কপাল জুড়ে লেপটে যাওয়া টিপের মতো নরম অন্ধকারে শুধুই তাদের আবছা আভাস। সেই আবছা আলোর পর্দা সরিয়ে বাদশাহী ভঙ্গিতে আমার সামনে এসে দাঁড়ায় আকাশ। আজ কেমন আছো রাই? মহারাজ সিদ্ধার্থকে নিয়ে বড় বিপদে পড়েছি। বিপদের কি আছে? তোমার কথা তুমি তাকে স্পষ্ট জানিয়ে দাও। আমি যে সেটাই পারি না সম্রাট। সিদ্ধার্থ তো ছেলে খারাপ নয়। এত বড় শহরটায় ওই আমার প্রথম বন্ধু। কেন যে হঠাৎ পাগলামিতে ওকে পেল? নিজের মনকে প্রশ্ন করে দেখেছ? দেখেছি, অনেকবার দেখেছি। ওকে আমি বন্ধু ছাড়া ভাবতেই পারি না। কেন এমন হলো? কেন সিদ্ধার্থও আমাকে শুধুই বন্ধু বলে ভাবতে পারল না? হয়তো ওর কাছে তুমি আলাদা আকর্ষণ। কচু কচু কি আছে আমার? কিচ্ছু নেই। একটা মফস্বলের ক্যাবলা আনস্মার্ট মেয়ে। না, ওটা আসলে মন ভোলানো কথা। তুমি হচ্ছ সুবিধেবাদী। সিদ্ধার্থকে কিছু বলতে পারো না কারণ সে মীরাদির ভাই। তুমি ভয় পাও, তাহলে হয়তো তোমার কলকাতার মাটিটা। সত্যি কি আমি তাই? স্বার্থপর সুবিধেবাদী? ঠিক আছে, এরপর সিদ্ধার্থর সঙ্গে দেখা হলে খোলাখুলি কথা বলবো। বলে দেব, ভাই আমাকে মাপ করো। একবার যখন দড়ি ছিঁড়ে মুক্ত হতে পেরেছি, আর সে দড়ি গলায় বাঁধতে চাই না। সে তুমি যতই প্রেম নিয়ে আমার কাছে আসো না কেন। ভাবছি বটে, সত্যি সত্যি দেখা হলে বলতে পারবো তো? যা চাই না তা সরাসরি প্রত্যাখ্যান করার মতো মনের জোর আমার কোনোদিনই নেই। যা চাই তাই বা মুখ ফুটে বলতে পারলাম কই? মনের কথাগুলো সব আমার মনেই রয়ে গেল। ছাদের ঠিক মাঝখানে মাদুর পেতে আমি। গলির মোড়ে পাড়ার ছেলেরা যথারীতি গলা ফাটানো আড্ডা জমিয়েছে। টুংটুং রিক্সা ছুটছে এদিক ওদিক। প্রপার কলকাতায় কোনো সাইকেল রিক্সার চল নেই। এখানে এখনও মানুষ মানুষকে টানে। পাড়া কাঁপিয়ে একটা লড় ঝড়ের টেম্পো লাফাতে লাফাতে চলে গেল ল্যান্সডাউনের দিকে। এই সময় সামনের রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে। যদুবাজার থেকে পদ্মপুকুর যেতে এটাই সব থেকে শর্টকাট রুট কি না? আমাদের হস্টেলের দরজায় ঢং ঢং বাজাচ্ছে চুরমুরওয়ালা। সব মিলিয়ে নিচে এখন কত রকম শব্দ। ওপর থেকে শোনাচ্ছে ঠিক কনসার্টের মতো। সমস্ত কোলাহল মিলে মিশে কেমন যেন ঝিমঝিম শব্দস্রোত ভাসছে বাতাসে। সেই শব্দ আর আলো পেরিয়ে আকাশ আবার কখন সামনে এসে দাঁড়িয়েছে। কি মেয়ে, এত মুখ শুকনো কেন? ভালো লাগছে না, বড্ড টায়ার্ড। শুধুই টায়ার্ড? দাদার চিঠি পাওনি? পেয়েছি, ওই তো ফিরেই পেলাম। মন খারাপ হয়ে গেছে তো? বাহ,
সেদিন কীরকম মেজাজটা দেখিয়ে চলে গেলে। তোমার অভিমান হয় ব্রতর হতে পারে না, তাই ওরকম সেন্টিমেন্টাল চিঠি লিখবে? তোমারও দোষ আছে। কী দোষ? নীলাঞ্জন আসবে শুনে পালিয়ে আসতে চাইলে, ভালো কথা, তা বলে বাড়ির সবার সঙ্গে ওরকম ব্যবহারটা কেন করে এলে? কেন করব না? কেন দাদা ওকে আমার সব খবর বলতে গিয়েছে? আমি কারোর করুণা চাই না। তাছাড়া আমাদের ফ্যামিলির একটা প্রাইভেসি আছে। কেন দুনিয়ার লোক আমার কথা জানবে? দুনিয়ার সব লোক আর নীলাঞ্জনকে এক হলো রাই? নিশ্চয়ই। আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? নীলাঞ্জন ব্রতর বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু। সেজন্য সব কথা ভ্যাক ভ্যাক করে বলে দিতে হবে? আহা, এত রেগে যাচ্ছ কেন? ব্রতর আরও অনেক বন্ধু তোমার কথা জানে, সমীরণ, মুকুল। ওরা আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। তাছাড়া ওরা খুব ভালো। নীলাঞ্জন খারাপ? তাই বলছি নাকি? আমার কথা কেউ বুঝতে পারে না। খুব বুঝি রাই। দাদার মুখে শুনে সে নাকি খুব শকড। কেন দাদারা অনিমেষকে এমনি এমনি ছেড়ে দিয়েছে, কেন উচিত ব্যবস্থা নেয়নি? হতেও তো পারে। তোমার শ্বশুরবাড়ির অত্যাচারের কাহিনী শুনলে যে কোনো লোকেরই রাগ হয়, খারাপ লাগে। কি এসে গেল তাতে? বলছি তো, আমি কারোর সিম্প্যাথি চাই না, কারোর না, নীলাঞ্জনের তো নয়ই। অথচ তুমি তার কথাই ভাবো। বিয়ের পরও তার জন্য মন কেমন করতো তোমার একা থাকলেই। করতো করতো। তার জন্য তুমি আমাকে বাজে মেয়ে বলতে পারো, স্বামী ছাড়াও মনে মনে অন্য আরেকজনকে। পাগল মেয়ে আমি, তাই বলেছি নাকি? আকাশ হঠাৎ নরম হাওয়ার হাত বোলালো মাথায়। স্বামী যদি তোমার তেমন হতো, কবেই তুমি নীলাঞ্জনকে ভুলে যেতে। যেতেই। কোথাও কোনো ফাঁক না থাকলে মন কখনো অন্যদিকে যায় না। আমার ভীষণ ওকে দেখতে ইচ্ছে করছে। এই শনিবার তবে চলে যাও। ও তো এখন বদলি হয়ে কৃষ্ণনগরেই ফিরে এসেছে। কতদিন চোখে দেখিনি। তবে এবার ব্রতকে সব খুলে বলো। কখনো না, কখনো যা বলতে পারোনি। না, যাব না। আমার কান্না পাচ্ছে। যে আমার দিকে কোনোদিন ফিরে তাকালো না পর্যন্ত, জানলো না আমার মনের কথা, তার কাছে ভিখিরির মতন। আকাশ বুঝি চোখ বুঝল। পাতলা স্বরের মতো কোথা থেকে এক ফালি মেঘ এসে হাজির। ডান দিকের হলুদ তারাটা কুট করে শরীর মটকালো। কোনো তারাকে টিপটিপ করতে দেখলেই ছোটবেলায় বন্ধুরা একে অন্যের চোখ চেপে ধরত। বল বল বল, তোর আমার ক চোখ? 4 চোখ। আবার বল। 4 চোখ বাবা, 4 চোখ। আমাদের ক্লাসে নূপুর খুব দুষ্টু ছিল, কখনো ঠিক উত্তর দিত না। ছোটদের কত রকম মজার মজার সব সংস্কার থাকে। চুলে যদি চুল জড়ালো, অমনি তবে দোষ কাটাও, বলো চুল না ফুল? নূপুর বলতো চুল। এই না, হবে না, ঠিক উত্তর দাও, বলো ফুল। কেন চুলকে ফুল বলবো? বলবো না। ভীষণ অসভ্য তুই। এভাবেই ঝগড়া করতে করতে নূপুরের সঙ্গে পুরো 2 মাস আড়ি। তারপর যেই ভাব অমনি ডাব ডাব ডাব। শৈশবের দিনগুলো কি যে নির্মল থাকে। তুমি সেই ছোট্ট মেয়েটাকে চিনতে আকাশ? সেই যে গো, কথায় কথায় যা ঠোঁট ফুলে কমলার কোয়া আর চোখ টিপলেই পাতিলেবুর জল। জানুয়ারির এক কনকনে ভোরে সে সেজে গুজে তৈরি। প্রথম দিন স্কুলে যাবে, কাছেই একটা নার্সারিতে। তবু মায়ের দুশ্চিন্তা কত, যদি মেয়ে হারিয়ে যায় অনেক মেয়ের মধ্যে। বড় কাগজে গোটা অক্ষরে নাম ঠিকানা লিখে সেফটি পিন দিয়ে সেটে দিল মেয়ের বুকে। রায়কিশোরী চৌধুরী, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর। বাড়ি থেকে বেরোনোর আগে অবধি মেয়ের কি উৎসাহ। তারপর যেই না এসেছে সিঁড়ির কাছে, অমনি বুক ভর্তি ধুক ধুক শব্দ। পাখির ছানা প্রথম আকাশে উঠতে যেমন ভয় পায়, আমি যাব না, কোথাও যাব না। কাঁদতে কাঁদতে তুলতুলে নীল পাখির বাচ্চাটার গাল ভর্তি কাজল। লাল রিবনের ফুল গোলাপের মতো ফুটে আছে এইটুকুন 2 বিনুনিতে। কাঁদছিস কেন বোকা মেয়ে? একটু পরেই তো বাড়ি চলে আসবি। স্কুল ছুটি হলেই
মেয়ে তবু কাঁদে আর কাঁদে। বাবা কোলে তুলে নিয়ে চলল পৌঁছে দিতে। এভাবেই তো বাবা মায়েরা একটু একটু করে পথ চিনতে শেখায়। চল স্কুলে দেখবি কত বন্ধু, কত খেলনা। ভীতু পাখিটা তবু ছিটকে ছিটকে যায় কোল থেকে। ধুলো টুলো মেখে একসা। ছি মা, এরকম করে না। স্কুলে না গেলে বড় হবে কি করে মার মতন? শুনে মেয়ে গুটি গুটি ওঠে, ফের কাঁদতে বসে পা ছড়িয়ে। এভাবেই আশায়, কল্পনায়, ভয়ে, শঙ্কায় রায়কিশোরী শেষে পৌঁছে গেল স্কুলে। তার প্রথম বাইরের জগৎ, তারপর ধাপে ধাপে হাই স্কুল, কলেজ, শ্বশুরবাড়ি, তারপর মহাসাগরের মতন এই বিশাল আরেকটা। যেন আকাশ মহারাজ চোখ বুঝলেই আমি ছেলেবেলার সব কথা মনে করতে পারি, একেবারে ডিটেলসে। সবাই পারে। আকাশ হাসছে ঝিকঝিক। জীবনের সব থেকে সুন্দর আর নিশ্চিন্ত দিন যে ওগুলোই। তারপর কিভাবে হঠাৎ একদিন বড় হয়ে গেলাম। মেয়েদের বড় হওয়াটা ফুল ফোটার মতো। সবুজ কুঁড়ি ক্রমশ পরিপূর্ণ হতে হতে চাঁদের কলার মতো একদিন সব পাপড়ি ছড়িয়ে দেয়। কি মধুর, অথচ তীব্র ঘ্রাণ তখন শরীরে মনে। বাজে কাব্য করো না তো। মেয়েদের বড় হওয়াটা খুব যন্ত্রণার, খুবই যন্ত্রণার। বিশ্রী কটকটে ব্যথার মধ্য দিয়ে হঠাৎ একদিন বড় হওয়া আসে। প্রথমবার আমি কি ভয়ানক ভয় পেয়েছিলাম। মা কেন এমন হলো? দূর বোকা মেয়ে, কাঁদছিস কেন? সব মেয়েরই হয়, আজ থেকে তুই বড় হয়ে গেলি। চন্দনা বলতো, মেয়ে হয়ে জন্মানোটাই অভিশাপ। আগের জন্মে অনেক পাপ করলে শরীর জুড়ে 100 জটিলতা, কত রকম ভয়। এছাড়াও আছে হাজার শাসন অনুশাসন, সেই বুড়ি হয়ে মরে না যাওয়া পর্যন্ত। আর পুরুষের ছড়ি ঘোরানো লাল চোখ বিশ্রী। তুমি ঠিক বলছো না রাই। নারী জীবনে শুধুই কি দুঃখ, আনন্দ নেই? রোমাঞ্চ? কিশোরী বয়সটাকে মনে করো। হ্যাঁ, ওই বয়সটাই তো শুধু স্বপ্ন দেখার। ঠিক ঠিক, তখনই তো নীলাঞ্জনকে প্রথম। আসলে ওই চন্দনাটা নিজে প্রেম করছিল কি না সমীরন্দার সঙ্গে, তাই আমাকেও খ্যাপাতো। নীলাঞ্জনকে দেখলেই খালি চোখ টিপতো আমাকে। তোমারও ভালো লাগতো, লাগতো না? হ্যাঁ গো হ্যাঁ, কি রোমাঞ্চ ছিল ওকে লুকিয়ে দেখার। নীলাঞ্জন সত্যিই সুন্দর, ঠিক স্বপ্নের প্রেমিকের মতো। তারপর তারপর আর কি? ও তখন কলেজে, আমি স্কুলে। তারপর দেখ না দেখ, ও ইউনিভার্সিটি, আমি কলেজ। আর আর কি? কিছুই না। বড় লাজুক দাদার ওই ভালো ছেলে বন্ধুটা কোনোদিন চোখ তুলে ভালোভাবে কথাই বলল না আমার সঙ্গে। আমি শুধু মরে রইলাম। প্রথম যৌবনের আবেগ বড় কষ্ট দেয় গো। নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে শুনতে চোরা চোখে শুধু দেখি আর দেখি। দাদাকে ডাকতে এলে দেখি, রাস্তায় দেখি, ক্রিকেট মাঠে ছুটে এসে দেখি ওকে। ওর কত কত গুণ, লেখাপড়ায় সেরা, স্পোর্টসে ইউনিভার্সিটির ব্লু। আমি সে তুলনায় নিতান্তই সাধারণ। হায়ার সেকেন্ডারি সেকেন্ড ডিভিশন পাশে বিয়ে। ভালোবাসার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই জানি, তবুও আসলে ওর চোখ দুটো নিয়তির মতো আকর্ষণ যেন ওর চোখে। এতই যদি, কেন প্রকাশ করনি নিজেকে? ব্রতকেও তো বলতে পারতে। হায় রে, সত্যি যদি পারতাম। বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার পরও ছুটে গেছি ওদের বাড়িতে বোকার মতন। কেন যে গিয়েছিলাম? মাসিমা আমাকে দেখে অবাক স্বাভাবিকভাবেই। কি হয়েছে রে রাই, হাঁপাচ্ছিস কেন? আমার তখন যা রাগ হচ্ছে নিজের ওপর, কথা খুঁজে পাচ্ছি না যে। দাদা এসেছে? না তো। কিছু হয়েছে নাকি তোদের বাড়িতে? তোর চোখ মুখ এমন কেন? ভাগ্যিস নীলাঞ্জন তখন বাড়ি ছিল না। ভাগ্যিস মাসিমা কখনো জানতে পারেননি দাদা তখন বাড়িতেই। একটু আগে ফিরেছে শিবপুর থেকে বাবা আর দাদা, পাকা কথা বলে। তারপর অনিমেষ। হ্যাঁ, অনিমেষ, রায়কিশোরীর দুঃস্বপ্ন, রায়কিশোরীর জ্বালা। আর আর রায়কিশোরীর প্রথম পুরুষ, স্বামী প্রভু। আর আর ঘৃণা।
কেন এমন হলো রাই? নীলাঞ্জনের জন্যই কি? কক্ষনো না। নীলাঞ্জনকে তখন ভুলতেই চেয়েছিলাম, বারবার মনকে বুঝিয়েছি। মন বুঝেছিল? না বুঝলে বিয়ের দুদিন আগে রাতভর অচেনা মানুষটাকে স্বপ্ন দেখব কেন? কত কি নতুন নতুন কল্পনা। চন্দনা বলেছিল, তোর বরের ছবিটা কিন্তু বেশ, একটু মোটাসোটা, মন্দ নয় তবু। অনিমেষ তো সুপুরুষই, সুদর্শন, বিরাট ব্যবসার মালিক। আমার আর কিসের অভাব? ফুলের রথে করে সে আমাকে নিয়ে যাচ্ছে দূরে, অনেক দূরে। যাওয়ার আগে সে কি কান্না, শরীর নিংড়ে, বুক নিংড়ে। এতদিনের পরিচিত মানুষজন, আপন লোকেরা সব পর হয়ে গেল। দুদিনের মাত্র অনুষ্ঠানে মেয়েরা কোথা থেকে যে কোথায় চলে যায়। সেফটি পিনের সাঁটা ঠিকানাটা বদলে গেল হঠাৎ, শুধুই কটা মন্ত্রের জোরে। আজ আমি আর কেউ নই কৃষ্ণনগরের। যত ভাবছি চোখে জল ফেটে আসছে। চিরকালের মতো কিছু ফেলে যাওয়া যে কি কষ্টের। ছোট মাসি বারবার গালে তুলি টানে, এই মেয়ে, আর কাঁদবি না একদম বলে দিলাম। তোর শ্বশুর বাড়ির লোকেরা আমাদের নিন্দে করবে, বলবে মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়েও পাঠায়নি। বলেছিল নাকি সত্যি সত্যি ওরা কেউ? শাশুড়ি দুর্গাপুরের ননদ? ওরা কিন্তু সবাই বলেছিল খাসা বউ হয়েছে। অস্বীকার করছি নাকি, বলেছিলই তো। পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী। নতুন বউ বাড়িতে এলে ওই বাক্যটা সবাই বলে সামনাসামনি। বলতে হয়। এটা তোমার রাগের কথা। না গো না, রাগ নয় গো, অভিমান। যার মুখ থেকে প্রথম ভালোবাসার কথা শুনতে চাইলাম, মনে মনে যাকে বারবার বলেছি, নাও আমাকে নাও, সেই লোকটা। কি সেই লোকটা? ভাল লাগছে না ভাবতে। তবু তবু আর কি, একটা দুটো কথা ফুলশয্যার খাটে, যেমন মার সেবা করো, কাজকর্ম সব বুঝে নিও, মাঝে মাঝে আমি পার্টি দিই ব্যবসার খাতিরে, ড্রিঙ্ক করতে হয়, আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? তোমাকে যেতে হবে সঙ্গে, বোঝোই তো ব্যবসার ব্যাপার। ব্যাস, আলো নিভে গেল। টিউবটা, নাইট বাল্ব জ্বলছে। এই আলোতে প্রথম পুরুষ আমাকে খুঁড়ছে, খুঁড়ছে, শুধুই খুঁড়ছে। মন নয়, শরীর চাই, শরীর দাও। এই তো দিলাম, নাও যেভাবে তোমার খুশি। তবে প্রথম রাতেই সব খুলে নিও না, দোহাই। কিছু থাকুক, কিছু লজ্জা, কিছু আবেশ, ভালো লাগার। না, আমি আজই দেখব, আজই সব। মনটা দেখবে না? প্লিজ শোনো। ওসব ভাষায় নয়, অন্য ভাষা বলো। সব সময় শুধুই ওই দেখো তোমার মা ডাকছে। এ সময় কোনো মা ছেলের ঘরের কড়া নাড়ে? তবে এই তোমার বিয়ের কথা, কথা নয়, অভিজ্ঞতা, প্রথম দিন থেকেই। ভালোবাসা তাহলে আসেনি কোনো দিনও? হয়তো এসেছিল, হয়তো আসেনি, বোঝার সময় এলো কই? আসলে যদি ওদের বাধ্য থাকতাম সব অন্যায় মেনে নিয়ে, কিছুই হতো না এরকম। ওদের একটা চেনে বাঁধা কুকুরের দরকার ছিল, বউ নয়। কত বলবো, বলে বলে শেষ হয় না। 6 মাসেই 6,000 বছর কাটিয়ে ফেলেছি তখন দুঃখে, হতাশায়। মূল সমস্যাটা ঠিক কী ছিল? একটা কি আর, লক্ষ লক্ষ, হাজার হাজার। শাশুড়ি বলে তোমার বাবা এই দেয়নি, ওই দেয়নি। স্বামী বলে রঙ্গনাথনের পার্টিতে একটু ড্রিঙ্ক করলে কি ক্ষতি হতো, জানো রিফিউজ করা অভদ্রতা। শাশুড়ি বলে, ঘন ঘন অত বাপের বাড়ি যেতে চাও কেন? এ বাড়িতে যখন এসেছ, স্বামী বলে তুমি বড় ন্যাকা, চ্যাটার্জির পাশে কিছুক্ষণ বসলে সতীত্ব নষ্ট হতো। অত বড় অর্ডারটা। শাশুড়ি বলে, কত বলবো আর, শেষ হবে না যে, বেড়েই যাবে রবারের মতন। তারপর সেই রাতটা এলো। হ্যাঁ, শয়তানের রাত। একটু একটু করে গভীর খাদের ভেতর তলিয়ে যাচ্ছি আমি। কি অপমান, কি লজ্জা! তাও সব সহ্য করেছি বাবা মার কথা ভেবে। মার ধর, গালাগালি। সেদিন আর পারছি না, কাকে যে একটু মনের কথা বলি, কেউ নেই। বাবা মা কত কষ্টে ধার দেনা করে বিয়ে দিয়েছে, তাদের বলা যায় না। দাদা ভাইয়া কেউ না, ওদের আমি কত আদরের বোন।
কাউকে বলতে পারছি না। শাশুড়ি চিৎকার করছে, কি অবাধ্য বউ দেখে শুনে ঘরে আনলাম। স্বামীর হুকুমে আমরা মুখে জুতো বইতাম। স্বামী বলল, বাইরে লোকের সামনে মুখের ওপর আমাকে তুমি না বললে? এত তেজ! তুমি আমাকে অপমান করছো। আমার ইচ্ছে অনিচ্ছে আমি মানুষ নই? যেভাবে খুশি ব্যবহার করবে। ঠিক আছে, কালই তুমি চলে যাবে কৃষ্ণনগরে। তোমাকে আমার দরকার নেই। যাব না, এখানেই থাকবো। তোমাকে শোধরাতে হবে নিজেকে। এটা এখন আমারও ঘরবাড়ি। কিসের ঘরবাড়ি, কিসের ঠিকানা? মেয়েদের কোনো দিন কোনো ঠিকানাই থাকে না। কারুরই কি থাকে? কেঁদো না রাই, চোখ মোছো। তুমি তো খুঁচিয়ে খুঁচিয়ে মনে করিয়ে দিচ্ছ। এক বুক আশা নিয়ে যাওয়া আর এক সমুদ্র হতাশায় ফেরা। আমি কি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম সেদিন? নাকি ওরা সত্যি কিছু খাইয়ে দিয়েছিল? মনে নেই, কিচ্ছু মনে নেই। সব ব্ল্যাঙ্ক তখন, মহাশূন্যের মতো। আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি নিচে, আরও নিচে। এই জন্যই কি মানুষ হয়ে জন্মেছিলাম? এই পরিণতির জন্য? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কে বুঝি ফুসফুস দুটো নিংড়ে নিল। প্রকাণ্ড থাবায় চেপে ধরল হৃৎপিণ্ড। কে যেন বলল, মরে যাও তুমি। হাসপাতালে পুলিশ অফিসারটা জেরা করেছিল খুব। কে সেদিন আপনাকে অতগুলো ঘুমের ওষুধ দিয়েছিল? কেউ না। নিজে নিজেই খেয়েছিলেন? হ্যাঁ। কে খেতে বলেছিল আপনাকে? কেউ না। জানেন আত্মহত্যা করা আইনত অপরাধ? জানি। কেন মিথ্যে কথা বলছেন? কাদের বাঁচাতে চাইছেন? ওরা আপনাকে মানুষ বলে গণ্য করতো না, অত্যাচার করতো আপনার ওপর, অত্যন্ত নীচ। কী করে জানলেন? কাউকে তো বলিনি। লোক বলেছে? হতে পারে। এতদিন তাহলে তারা প্রতিবাদ করেনি কেন? শেষ মজাটা দেখার জন্য অপেক্ষা করছিল? না ইন্সপেক্টর, আমি নিজেই খেয়েছিলাম অতগুলো। কি খেয়েছিলাম জানি না। বাঁচতে আর ভালো লাগছিল না যে। বাপের বাড়িতে অন্তত সত্যি কথাটা বললে পারতে রাই। কি লাভ বলে? তাহলে এখন বলো আমাকে। কেউ শুনতে পাবে না। আমার কিছু মনে পড়ছে না। বিশ্বাস করো আকাশ, আমার ঘুম পাচ্ছে। অবশ হয়ে আসছে শরীর। রাই ওঠো, উঠে বসো। লক্ষ্মী মেয়ে, নইলে আবার আগের মতো তোমার। আমাকে ঘুমোতে দাও আকাশ, প্লিজ। ঘুম পাচ্ছে আমার, বড্ড ঘুম। শেষ হলো আমি রায়কিশোরী গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই আপনাদের জন্য গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।